আজকে আমাদের যে সরকারি দল, সেই সরকারি দল বারবার করে বলছে যে আমাদের রাজনীতি নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের সমস্যাটা দলীয় রাজনীতি নিয়ে। তার মানে রাজনীতি থাকবে কিন্তু দল থাকবে না, এরকম একটি অবস্থা তারা বজায় রাখার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়গুলিতে বা শিক্ষাঙ্গন জুড়ে যেই সংকটগুলি দেখতে পাচ্ছেন, সেই সংকটগুলির প্রধান কারণ হিসেবে তারা উল্লেখ করতে চাচ্ছেন দলীয়তা বা দলীয় যে রাজনীতি তার উপস্থিতিকে। আমি একটি কাউন্টার এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশে 5ই আগস্টের পরে একটা বড় সময় গিয়েছে যখন দলীয় ব্যানারে কোন ধরনের রাজনীতি করাই একরকম বিশ্ববিদ্যালয়গুলিতে নিষিদ্ধ ছিল, যখন কিনা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলি স্টেক হোল্ডার হিসেবে গ্রহণ করছিল না। সেই রকম একটি সময় যখন হলগুলিতে ছাত্র রাজনীতি চলছিল না, সেই রকম একটি সময়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো ঘটনা দেখেছি। সেরকম সময় কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামী হত্যাকাণ্ডের মতো ঘটনা দেখেছি। যদি সরকারি দল বলতে চায় যে খুনাখুনি ভায়োলেন্সের একমাত্র কারণ হচ্ছে ছাত্র দল, ছাত্র শিবির বা ছাত্র ইউনিয়নের কমিটি থাকা হয়ে থাকে, তাহলে তাদেরকে দেখাতে হবে কেন সেই ছাত্র রাজনীতি অনুপস্থিতির সময়টিতে এরকম চূড়ান্ত ভায়োলেন্স ক্যাম্পাসগুলিতে হলো। আমাদের উত্তর হচ্ছে আমরা মনে করি না যে এই যে ভায়োলেন্স বা এই যে গোষ্ঠীগত ব্যাপারটি, সেটি আসলে দলীয় সংগঠনগুলি বিভিন্ন পদ থাকা না থাকার উপর নির্ভর করে। আমরা মনে করি মানুষ তার প্রকৃতিগতভাবে একটি ট্রাইবাল এরিয়াতে, অর্থাৎ তার মধ্যে নানান রকম গোষ্ঠী তান্ত্রিক যে প্রবণতা, সেই প্রবণতা অটোমেটিক্যালি হয়ে যায়। আমরা যদি এখানে 50টা মানুষ 2 ঘন্টা অবস্থান করি, আপনি দেখবেন এখানে 5-7জন মানুষ নিজেদের মধ্যে এক ধরনের ঐক্যমত্য অনুভব করছে এবং তার ভিত্তিতে তারা একটি আলাদা অবস্থানের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এই গোষ্ঠীগত প্রবণতা যদি আপনি ছাত্র সংগঠন নাও রাখেন তাও ভালো। আপনারা দেখুন 2018 সালের পর থেকে এই কথাগুলি তো আমরা নতুন করে শুনছি না, লেজুর ভিত্তিক রাজনৈতিক দল চাই না, লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন চাই না। এই কথা সবার আগে বলতো কারা? সাধারণ ছাত্র অধিকার পরিষদ। সেই সাধারণ ছাত্র অধিকার পরিষদ থেকে পরবর্তীতে যে রাজনৈতিক দল তৈরি হলো, এবং যখন রাজনৈতিক দল তৈরি হলো তখন কিন্তু তারা আরো একই কথা বলতে পারে না। আমরা বাংলাদেশের ইতিহাস দেখলে দেখবো যে জাসদ ছাত্রলীগ আগে তৈরি হয়েছে, জাসদ তৈরি হয়েছে তারপরে। আমরা দেখবো যে বাংলাদেশ ছাত্রলীগ তৈরি হয়েছে আগে, আওয়ামী লীগ তৈরি হয়েছে তারপরে। অর্থাৎ ছাত্র রাজনীতি ঐতিহাসিকভাবে এখানে লেজুর ভিত্তিকতার কাজ করেনি, বরং তারা অগ্রণীতার ভূমিকায় বারবার করে অবস্থান করেছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সংকটটি কোথায়? সংকটটি অগণতান্ত্রিক কোথায়? এবং সংকটটি হচ্ছে রাজনীতিকে মডারেট করার চেষ্টা না করে, রেগুলেট করার চেষ্টা না করে, তাকে সমন্বয় উৎপাদন করার একটা অযৌক্তিক প্রচেষ্টা। আমাদের সরকারি দল, আমাদের সরকার বারবার করে বলছেন যে তারা সাংবিধানিক অধিকার হরণ করতে চান না। প্রথমত সংগঠন করতে পারাও একটি সাংবিধানিক অধিকার, কাজে এই সংগঠন করতে দিব না, এটা কোনোভাবেই সাংবিধানিক অধিকার হরণ করা না, ব্যাপারটি এখন নয়। দ্বিতীয়ত আরো গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে তারা ছাত্র সংসদ নির্বাচন চায়। খুব ইন্টারেস্টিং জিনিস দেখুন, ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির এই নামে নির্বাচন হয় না। নির্বাচন হয় বিভিন্ন প্যানেল হিসাব করে। তাহলে প্রশ্ন হচ্ছে প্যানেলগুলো শেষ রাজনৈতিক দলগুলির মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায় কেন? কেন যতই আমি মুখে সাদা দল নীল দল বলি না কেন, শেষে সেটা ছাত্র দল এবং ছাত্র লীগই পরিণত হয়। কারণ এটা অবাস্তব। সারা দেশে গোষ্ঠীগত সংস্কৃতি থাকবে, সারা দেশে রাজনৈতিকতা থাকবে, সারা দেশে দলীয়তা থাকবে, কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের পরিসরে ঢোকার সাথে সাথে সেই দলীয়তা খাওয়া হয়ে যাবে, এটা সম্ভব না। কাজে এই দলীয়তা থাকবে। প্রশ্ন হচ্ছে আপনি কি ছাত্র রাজনীতির মুক্ততা চান নাকি ছাত্র রাজনীতির মুক্ততা চান? আজকে তাদের যে মডেল, সেই মডেল ছাত্র রাজনীতিকে মুক্ত করে দেয়। তাদের পৃথিবীতে বিভিন্ন মতাদর্শিক অবস্থানের লোকজন থাকবে, কিন্তু তারা তাদের মতাদর্শিক ভিত্তিতে ওপেনলি সংগঠন করবে না। তার ফলে তাদেরকে কোনো দায়বদ্ধতার জায়গায় আনা যাবে না, তাদের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা মনে করি ছাত্র রাজনীতি থাকা উচিত, তার মডারের সহায়তা দরকার এবং তার রাজনীতি দায়ী হওয়া দরকার। সকলকে অসংখ্য ধন্যবাদ। শুরু করছি। মাননীয় সভাপতি এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষার বিকাশে রাজনীতিমুক্ত শিক্ষার আদর্শ। কিন্তু আজকে আমাদের প্রতিপক্ষ দলের বিতর্ক শুনে তাদের মনে হচ্ছিল যে তারা আসলে রাজনীতিতে কিভাবে স্বচ্ছতা আরো আসতে পারে সেই ব্যাপার নিয়ে অধিক কনসার্ন। কিন্তু একটা ক্যাম্পাসে শিক্ষার বিকাশটা কিভাবে হবে, সেই শিক্ষার বিকাশ দুজন বক্তা থেকে আমরা একটুও পাই না। সেই জায়গায় তারা আমাদের কিছু প্রশ্ন করে যায়। প্রশ্ন ছিল যে দলীয় রাজনীতি করে যদি দলীয় রাজনীতি বাদ হয়ে যায় তাহলে প্রকাশ্যে আসবে না, তখন হচ্ছে আরো বেশি ভয়াবহতা তৈরি হবে। সেই জায়গায় আমাদের কথা হচ্ছে
জাজ করবে এবং সে এই ব্যাপারটা মাথায় রাখবে যে আমার এখন দলীয় সাপোর্ট নাই, অতএব আমার যে নিশ্চয়তা এবং আমার যে স্বচ্ছতা সেই স্বচ্ছতা বজায় রাখতে হবে, তবে আমার বাকি যে শিক্ষার্থী তারা আমাকে ভোট দেবে। তাদের আরো প্রশ্ন ছিল যে হলগত সমস্যাগুলো প্রশাসন কিন্তু চাইলেই সমাধান করতে পারে, কিন্তু গত 15 বছর আমরা যে হলগত সমস্যাগুলো দেখেছি তা কিন্তু প্রশাসন কোনোভাবেই সমাধান করতে পারেনি, কারণ হলে দরজায় দাঁড়িয়ে থাকে কোনো না কোনো নেতৃত্বিক রাজনৈতিক নেতা। তখন কিন্তু আবার যে প্রশাসনের কথা কাছে আমরা যাচ্ছি, এই প্রশাসনের মধ্যেও যখন অতিরিক্ত রাজনীতি করার একটা প্রবণতা থাকে তখন কিন্তু তারা তাদেরকে সাপোর্ট করে যারা তাদের দলীয় ছাত্র। তাদের আরো প্রশ্ন ছিল যে যখন হচ্ছে কোনো ভিসি বা কোনো শিক্ষককে আমরা যখন সামনে দেখি তখন যখন তাদের রাজনৈতিক মতাদর্শ জানতে পারি না, তখন তাহলে আমরা কিভাবে তাকে বিচার করবো? সেই একই জায়গা থেকে আমরা বলতে চাই যখন আমাদের উদ্দেশ্য শিক্ষার বিকাশ, তখন যে শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, যে শিক্ষকের ওভারঅল যোগ্যতা বেশি থাকবে আমরা সেই শিক্ষককেই সেইভাবে জাজ করবো। এখন যদি আমাদের কথায় আসি, মাননীয় সভাপতি, আমরা আজকে সেই রাজনীতির বন্ধের কথা বলছি বা সেই রাজনীতি মুক্ত ক্যাম্পাসের কথা বলছি, যে রাজনীতি আসলে রাশের রাজনীতি, ক্ষমতায়নের গদি নিয়ে লড়াইয়ের রাজনীতি, ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মাথা ফাটানোর রাজনীতি এবং একটা পোস্ট করার কারণে আপনার মধ্যে স্টুডেন্টকে রাতের পর রাত তাকে মেরে ফেলার রাজনীতি এবং একই সাথে আমরা মায়ের আত্মচিৎকারের রাজনীতিকে বন্ধের কথা বলছি। এখন যদি এরকম হয় যে ক্যাম্পাসে যখন কোনো ধরনের রাজনীতি থাকবে না, দলীয় রাজনীতি, তখন কয়েকটা জিনিস আমরা এনশিওর করতে পারি। সেটা হচ্ছে প্রথমত একটা মানসম্মত পরিবেশ, যে পরিবেশে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার কোনো ভয় থাকবে না, সেফটি এনশিওর হবে, আমি রিসার্চ এবং আমি আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারবো। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যখন নেতৃত্বিক রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে আসবে তাদের আইডিওলজি খুবই সাধারণভাবে আলাদা হবে, বিভিন্ন বিষয় যখন সামনে আসবে তখন তাদের মতাদর্শ আলাদা, যার কারণে তাদের মধ্যে সংঘাত হওয়ার সম্ভাবনা থাকে। সেই সংঘাতে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অনিরাপদ ফিল করবো, তখন আমার কি পড়াশোনার মনোযোগটা থাকবে? উত্তরটা হচ্ছে না। সেই সময় আমার শিক্ষা উপরে কিভাবে পড়াশোনা নিশ্চিত হবে? তারা বলেছে যে এরকম রাজনৈতিক বিভিন্ন ক্যাম্পাস তো অবাস্তব। আমরা উদাহরণ দিয়ে গেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা। যদি 24-এর আন্দোলনের কথা বলি, 24-এর আন্দোলন যখন এক পর্যায়ে ছিঁড়ে যাচ্ছিল, তখন সেই ছিঁড়ে যাওয়া অবস্থা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু সেই আন্দোলনের হাতিয়ার হিসেবে দাঁড়িয়েছিল। আমরা সড়ক আন্দোলনের কথা বলি, শিক্ষক কলেজের শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী কিভাবে সড়কে গিয়ে আন্দোলন করেছে তা আমাদের 2018 সালে কারোর অবহেলা নাই। সেই বিষয়টি কিভাবে সম্ভব হয়েছে? তারা কি কোনো দলীয় রাজনীতি করেছিল? উত্তরটি হচ্ছে না। অতএব দলীয় রাজনীতি যখন বন্ধ হবে তখন শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশ উন্নত হবে, যার কারণে আজকে কনসার্ন আমাদের শিক্ষার বিকাশটা আরো বেশি হওয়া, সেই জায়গা থেকে আমরা পক্ষে অবস্থান করছি। ধন্যবাদ। বক্তব্য থেকে শুরু করছি। আপনার যখন জাতীয় দলগুলো আপনি দেখতে পাচ্ছেন যে বিদ্যমান রয়েছে, এই দেশগুলোর অস্তিত্ব আপনি কখনো বিবেচনা করতে পারেন এবং জাতীয় দলগুলো সবসময় থাকবে। অর্থাৎ এই জাতীয় দলগুলো যখন থাকবে, অর্থাৎ তার অনুসারে তার মতাদর্শের মানদণ্ড একইভাবে থাকা শুরু করবে। অর্থাৎ এই জাতীয় দলের মতাদর্শ যে সময় ছাত্ররা থাকা শুরু করবে, তাদেরকে আপনি যদি বলেন যে রাজনীতি করতে দিবেন না, তারা তো আপনার এখানে অস্তিত্ব রাখছে, তখন যে সম্পর্ক তৈরি হবে, তখন সেই সকল মতাদর্শ ছাত্ররা ছাত্রীরা প্রকাশ্য রাজনীতি করবে না, গুপ্তভাবে রাজনীতি করবে এবং আপনি তখন জানবেন না তারা আসলে কিভাবে কাজ করছে। অর্থাৎ এবার পৃথিবীর তুলনা করুন যে পৃথিবীতে দেখতে পাচ্ছেন না সেই সকল রাজনীতি করা স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদেরকে আপনি জানেন এবং কোন মতাদর্শ অনুসরণ করে তাও জানেন, তার থেকে বেশি ঝুঁকিপূর্ণ হয় যখন আপনি আসলে জানতে পারেন না যে কোন মতাদর্শের রাজনীতিবিদ বা ছাত্ররা উঠে আসছে। অর্থাৎ এই ধরনের রাজনৈতিক গুপ্ততা বা রাজনৈতিক পরিসর লুকায়িত করে আপনি যখন রাজনীতি করার চেষ্টা করা শুরু করেন, তখন আমরা বিশ্বাস করি বিভিন্ন ধরনের সমস্যা আপনার মধ্যে আসা শুরু করে, আপনার মধ্যে সংকট তৈরি হওয়া শুরু করে, যে সকল সংকটের সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন তার পর্যাপ্ত উত্তর আপনার কাছে থাকে না। সব মানুষের এটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে আশেপাশে আমরা যখন দেখি ছাত্র রাজনীতির শেষ সময় কেন এত জনপ্রিয় ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ যে আজকে পক্ষ থেকে প্রথম বক্তব্য বলে যে তারা ডাকছে নির্বাচন বা রাখছে নির্বাচনকে বিরক্ত করে দিচ্ছে না, ডাকছে বা রাখছে নির্বাচন রাখছে। মজার কথা হচ্ছে যে আপনি যখন ডাকছে বা রাখছে নির্বাচন রাখেন, তখন 80 দশকের কথা যদি চিন্তা করেন,
আশেপাশে একজন ছাত্র নেতার ডাকসু বা রাজনীতি ইলেক্টেড হওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য তার নিজের ছাত্রদের সাথে সুপার সম্পর্ক রাখতে হতো। তাকে ক্যাম্পাসে সে দলীয় রাজনীতির চর্চা করতে পারতো না, সে দলীয় রাজনীতির মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না, কারণ সে জানে সে যদি ক্ষতি করে বা দলীয় রাজনীতির পাওয়ার প্র্যাকটিস করা শুরু করে, ওই মুহূর্তে সেটার ভোট, সেটার ছাত্র ভোটগুলোকে হারানো শুরু করবে। অর্থাৎ আপনি এই মুহূর্তে যখন দেখেন তারা নিজেরা কিন্তু প্রপোজ করে যে ডাকসু রাখতে হবে, অর্থাৎ এই জিনিসটা আপনি সেটা দেখা শুরু করে যে ডাকসু রাখছে মডেল একটা সব দাঁড় করানো শুরু করে, নাচগুলো ব্যানার হওয়া শুরু করে, সেটা ভোটের জন্য হলো এই মানুষগুলো আপনার ক্যাম্পাসে অংশগ্রহণ তৈরি করতে পারে। তৃতীয়ত, এটা দেখে গুরুত্বপূর্ণ যে ছাত্র রাজনীতি যেরকম মডেল তারা চায় যে সংকেত দূর করবে বা ছাত্র রাজনীতিতে থাকছে, এই সব জায়গায় আমরা কি দেখতে পারি? এর একটা প্রশ্ন করা দরকার যে আপনি রাজনৈতিক মডেল একটা ক্যাম্পাস, একটা বিশ্ববিদ্যালয় কেন দেখেন? বিশ্ববিদ্যালয়ে একটা দলীয় রাজনীতি করতে কারা আসলে উৎসাহী হয় বা আগ্রহ হতে বাধ্য হয়? আগ্রহ হতে বাধ্য হয় ইচ্ছাকৃতভাবে বের হতে পারা, কারণ আমরা দেখতে পারি যে মানে মুহূর্ত সময় দেখা যায় যে আমি হয়তোবা গ্রাম থেকে এসেছি অথবা আমার আবাসিক সংকট এসে আমি হলে থাকছি এবং এইখানে হল বাণিজ্যগুলো যখন হওয়া শুরু করে যে কোনো দলীয় রাজনীতির আন্ডারে ওই সমস্যাটাকে হয়তো অ্যাড্রেস করার চেষ্টা করে। কিন্তু এই মডেলে খুবই স্পষ্টভাবে বলা যায় আবাসন সমস্যা, হলগত সমস্যা, প্রত্যেকটি জিনিস প্রশাসনিক ভাবে একটা বিশ্ববিদ্যালয় শুরু করা সম্ভব। অর্থাৎ এর জন্য দলীয় রাজনীতি থাকুক বা দলীয় রাজনীতি না থাকুক, এটা কোনো ধরনের বিভেদ তৈরি করছে না। চতুর্থ, আমাদের বিতর্কে এটা বসা খুব বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের নিয়োগ, যে কোনো ধরনের টিচার নিয়োগ বলুন, ভিসি নিয়োগ বলুন, এই প্রত্যেকটা জায়গায় আমরা একটু পিছনে পিছনে চিন্তা করি। ভিসি নিয়োগ করার জন্য রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী একটা ব্রেনফাস্টিং একজন রাজনৈতিক দলীয় ব্যক্তি। তার মানে আপনি আমাদের মডেল অন্তত পক্ষে জানতে পারছেন যে যেই ভিসি বা যে ইলেক্টেড মানুষটি আপনার বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে সেই মানুষটা আসলে কোন দলের হতে পারে। কিন্তু আমি তো আজকে তাদের মডেলে চেষ্টা করবো যে আমার ক্যাম্পাসকে সাজাতে, তখন আমার কাছে এই উত্তরও নাই যে যে মানুষটি ভিসির আসনে বসে রয়েছে সে কোন দলগত মানুষ এবং সে হয়তো না কার ক্ষেত্রে কাজ করছে। অর্থাৎ এই ধরনের সম্পর্কগুলো যখন আসা শুরু করবে তখন আমরা বিশ্বাস করি বরং আমাদের পৃথিবীতে আপনি সম্পর্কগুলো দূর করতে পারবেন আর আপনি একটি স্পষ্টতা তৈরি করেন, স্বচ্ছতা তৈরি করেন। কিন্তু তাদের পৃথিবীতে আপনি দেখতে পারেন যে কোনো মুহূর্তে আপনি কোনো স্বচ্ছতা পান না, ছাত্র শিক্ষক সম্পর্কে কোনো উন্নতি হবে না, প্রত্যেকটা ছাত্রকে প্রতি মুহূর্তে ক্যাম্পাসে বিভিন্ন সমস্যা জর্জর করে দেবে। এবং শেষ করতে এটা বলে যে আমরা বিভিন্ন মডেলের কথা বলি না, কাজ করি, এটা বসে গুরুত্বপূর্ণ। আমি যদি দলীয় রাজনীতিকে নাও রাখি, মেজরিটিক রাজনীতির কথা যদি জিজ্ঞেস করি, দলীয় রাজনীতি নাই, আমি রাজনীতি করবো, কিন্তু কেন মেজরিটি হওয়ার সম্ভাবনা দেখা যায়? আমরা দেখেছি ক্যাম্পাসে বৈষম্যের ছাত্র আন্দোলন যার আসলে কোনো রাজনৈতিক ফিগার বা রাজনীতির কোনো দেহ নেই, কিন্তু এই বৈষম্যের ছাত্র আন্দোলন ওঠার পরবর্তী মুহূর্তে ফলে বিভিন্ন সংকট তৈরি হওয়া শুরু করে এবং এই বৈষম্যের ছাত্র আন্দোলন যাদের মেজরিটিক রাজনীতি নেই তাদেরও একটি বড় ধরনের সমর্থক গোষ্ঠী তৈরি হয়, শুধুমাত্র এই কারণে কারণ তাদের কিছু সুবিধা হয়। অর্থাৎ দলীয় রাজনীতিকরণ এবং মেজরিটিক রাজনীতি শুধু একই পরিসরে থাকবে সেটি সত্যবাদ। মেজরিটিক রাজনীতি মানুষ সেই দিকেই যায় যেদিকে সে তথ্যভাবে কোনো ধরনের সুবিধা দিতে পারে। তাই বিশ্বাস করি যে আজকে শিক্ষা করে মুক্ত রাজনীতি থাকা দরকার, যার মাধ্যমে অন্তত পক্ষে আমরা স্বচ্ছতা নিশ্চিত করব। ধন্যবাদ। এই পুরো বিতর্কে বিপক্ষ দল বিতর্ক জেতার ম্যান্ডেট হারিয়েছে। কেন হারিয়েছে? 1, 2, 3, 4 করে বুঝিয়ে দিতে। প্রথম কথা, আজকে শেষ বক্তা প্রশ্ন করেছেন বুয়েটে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে এতে লাভ কি হয়েছে? 1 নম্বর লাভ, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর থেকে আজকে এখন আপনারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেন মানুষের প্রতি। একটি জানার জন্য এই মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বিপক্ষ দল থেকে কি কি জায়গাতে বিতর্ক হয়েছে আমরা কিছু খুব পরিষ্কার করি। সবার আগে তারা বলার চেষ্টা করছেন যে আজকে গুরুত্ব রাজনীতি হবে। আমরা যদি আজকে সরকার আমরা যদি দলীয় রাজনীতিকে বাতিল করি, গত 15 বছর ধরে ক্ষমতাসীন সরকারের ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ 15 বছর ধরে মুক্ত বাতাসে রাজনীতি করেছে। সেই মুক্ত বাতাসে ছাত্র দল অন্যান্য রাজনৈতিক সংগঠন কি আপনাদের ক্যাম্পাসে প্রবেশ করতে পেরেছে? অর্থাৎ আপনি মুক্ত রাজনীতিকে নিন্দা করছেন, কিন্তু যখন মুক্ত রাজনীতি 15 বছর দেশে ছিল তখন কি দেশে স্থিতিশীল ছিল? মোটেও ছিল না। আজকে বিরোধী দল খুবই শক্তিশালী একটি যুক্তি দেখানোর চেষ্টা করেছে। তারা বলেছে যে আপনি যদি দলীয় রাজনীতি রাখেন তারপর তো আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে বা প্রতিষ্ঠানের প্রশাসন যে কোনো সমস্যা সমাধান করে দিতে পারবে। 15 বছরের রেজিমের একটা নির্দিষ্ট উদাহরণ যদি আপনাদের মনে আছে, যখন রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষকে তার ওই
প্রতিষ্ঠানের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কর্মীরা পুকুরে ফেলে দিয়েছিল। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে সর্বোচ্চ অথরিটিকে তারা চ্যাংদোলা করে পুকুরে ফেলে দেওয়ার মতো অধিকার রাখে, ক্ষমতা রাখে। সেখানে আপনি প্রশাসনকে দায়ী করতেন সেই প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে। এটি প্রচন্ড হাস্যকর মানুষপতি। আজকে যদি আমরা বলতে চাই যে শিক্ষার যে বিকাশের জায়গাগুলোর কথা বলছি, সেখানে আজকে দুপক্ষ থেকে অনেকগুলো অবান্তর যুক্তি এসেছে শেষ বক্স থেকে। বিশেষত তারা বলেছেন গবেষণা ফান্ড বন্ধ হবে ইত্যাদি ইত্যাদি। আমরা বরঞ্চ দেখেছি যখন 15 বছর অথবা তার বিগত যে কোনো সময় দলীয় রাজনীতি ক্যাম্পাসগুলোতে বন্ধ বিরত চলতো, তখন সরকারের যে কোনো প্রকল্পে 5%, 10%, 15% ভাগ ওই তৎকালীন ছাত্র সংগঠনকে দিতে হতো। আমরা মনে করি যদি দলীয় রাজনীতি নিষিদ্ধ হয়, ওই 5%-এর সংখ্যা যদি 2% সাধারণ শিক্ষার্থীর মধ্যে যায়, তুলনামূলক ভাবে দলীয় রাজনীতির চেয়ে বর্তমানে গুপ্ত রাজনীতি তুলনামূলক করতে ভালো মানুষের প্রতি আমরা সর্বশেষের থেকে যদি বলতে চাই, তারা বলার চেষ্টা করেছেন যে যখন 5 তারিখের পর পরিবর্তনের পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রের সংস্কার কাঠামোতে অংশগ্রহণ করবে না। আমরা আজকে পক্ষ থেকে মনে করি একজন ছাত্রের ঐতিহাসিক রায় কখনো মানববন্ধন করে না। আমরা মনে করি একজন ছাত্রের রাষ্ট্র কাঠামোর সংস্কারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, তার একাডেমিক পরিবেশ নিশ্চিত করা, তার রিসার্চে কতগুলো সাইটেশন হলো, তার কতগুলো আর্টিকেল আন্তর্জাতিক গবেষণা পত্রিকায় প্রকাশিত হলো, এটির মানদণ্ড হওয়া উচিত মানুষের প্রতি। শুধুমাত্র এই সংগ্রাম অবিরত সংগ্রাম করে যাওয়ার নাম শিক্ষার বিকাশ হতে পারে না মানুষের প্রতি। আমরা মনে করি সার্বিকভাবে আবাসন, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষার মতো মৌলিক জায়গা যেগুলো একজন শিক্ষার্থী, একজন শিক্ষক এবং একাডেমিক পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী নিশ্চিত হবে, তখন শিক্ষার সুস্থ কাঠামো নিশ্চিত হবে। এবং সেই কাঠামো নিশ্চিত হওয়ার জন্য এই দলীয় রাজনীতি যেটি সহিংসতা রূপে গত 50 বছর বাংলাদেশকে বহন করতে হচ্ছে, সেই বিষয়টা আর আমরা বহন করতে চাই না। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমি প্রথম বক্তার কথার কাছে ফিরে যাচ্ছি আবার, যে তিনি বলেছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে যে আন্দোলনের সময় তারা সংগঠিত না থেকে, দলীয়ভাবে সংগঠিত না থেকেও তারা তাদের ভূমিকা রেখেছে এবং তারপর তারা চলে গেছে। তো এখানে প্রশ্ন আছে যে আপনি একটা স্বৈরাচারী সরকার ফেলে দিয়েছেন, কিন্তু তারপর আপনি কিভাবে রিকনস্ট্রাক্ট করবেন, আপনি নতুন একটা ব্যবস্থা তৈরি করবেন, সেখানে আপনার ভূমিকা নেই। তো আপনি এইভাবে ধ্বংস করে দিতে পারবেন কোনো খারাপ জিনিস, কিন্তু আপনি নতুন ভালো কোনো জিনিস তৈরি করতে পারবেন না। একইভাবে আপনি হয়তো ছাত্ররা থেকে শেষ করে এই যে খারাপ শিক্ষার পরিবেশ অনেক কিছু সলভ করে ফেলতে পারবেন, কিন্তু ওই যে কথাটা বারবার আপনারা বলছিলেন যে শিক্ষার সুস্থ পরিবেশ, সেটিকে কিভাবে নিশ্চিত করবেন সেটা আপনারা আবার ভালো করে আমাদের জানিয়ে দিতে সুবিধা হয়। তারপর যেটা বলতে চাই, হ্যাঁ, এই কথার সূত্র ধরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা দেখলাম, আন্দোলন করলো সবাই, শুধু ছাত্ররা না, মানুষ। কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে যখন গভর্নমেন্ট ফরমেশন হইলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ গেল, তখন আমরা দেখলাম এই যে একটা গোষ্ঠী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের বিভিন্ন মানুষ কিন্তু সেখানে গিয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদেরকে কি আপনারা ছাত্র সংগঠন, আপনারা যে ছাত্র সংগঠন নিষিদ্ধ কথা বলছেন, এরকম ছাত্র সংগঠন মনে করেন, নাকি আপনারা আপনাদের মডেলের ছাত্র সংগঠন যারা শিক্ষার্থীদের দাবি দেওয়ার ভিত্তিতে সংগঠিত হবে, পরবর্তীতে একসাথে হবে, পরবর্তীতে ক্ষমতায় যাবে, শিক্ষা সুস্থ পরিবেশ নিশ্চিত করবে, এটি মনে করেন, নাকি আপনারা এটা ছাত্রলীগ বা ছাত্র দল এদের মধ্যে কোনো একটা গতানুগতিক ছাত্র সংগঠন মনে করেন এবং তাদের আপনারা বাধা প্রয়োগ করে নিষিদ্ধ করতে চান? এখন এখানে আরো একটা বিষয় আছে যে আমরা যখন দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 আগস্টের পর বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন জেলায় সব জায়গায় সংগঠিত হলো, তখন আমরা দেখলাম ওই আগের মানুষগুলোই যারা ওই ক্ষমতার আশেপাশে থাকতো, বিভিন্ন বড় বড় ব্যবসায়ী, বিভিন্ন মানুষজন, তারা তাদের কাছে যাওয়া শুরু করলো। তো আপনারা যেই নতুন ছাত্র আপনারা যেই গতানুগতিক ছাত্র রাজনীতির বাইরের কথা বলছেন, সেখান থেকে বের হয়ে তারা কোথায় যাবে, এই প্রশ্নটা হয়েছিল। আর ক্যাম্পাসের কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের ক্যাম্পাসে আমরা দেখেছি এই যে লিমিটেড রিসোর্স। আপনারা বলছেন যে শিক্ষা বিকাশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যাক্সেস টু এডুকেশন, যে আমরা আমাদের শিক্ষার অ্যাক্সেস লাগবে। কিন্তু দেখেন আপনার বিশ্ববিদ্যালয়ে কি সবাইকে অ্যাকোমোডেট করার মতো সিট আছে? নাই। আমার বিশ্ববিদ্যালয়ে আমি ডাবলিং করে থাকি, তাও অর্ধেক মানুষ থাকতে পারে না, তাই না? তাহলে কেন এখানে ছাত্ররা দলের লেজুর ধরে, কোন একটা লেজুর ভিত্তিক সংগঠনের কাজ করে দেয়, তারা ক্লাস বাদ দিয়ে কেন প্রোগ্রাম করে? কারণ তার এই যে মৌলিক যে চাহিদা, সেই চাহিদাগুলো সে পাচ্ছে না।
এখন এই জায়গাগুলো যদি আপনি ঠিক না করে আপনি ডিরেক্ট ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়ার কথা বলেন, আপনি বলেন যে ওই ছাত্র সংগঠন বাদ, যারা দলীয় রাজনীতি করে তারা বাদ, তাহলে আপনি কোনোভাবেই এই শিক্ষার সুষ্ঠু পরিবেশ এটি নিশ্চিত করতে পারবেন না। এখন আপনাদের মনের একটা কথা বলে দিই, বুয়েটের কথা। আপনারা অনেকে বুয়েটের কথা বলতে পারেন যে বুয়েটের শিক্ষার সুষ্ঠু পরিবেশ আছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কারণে। এখন দেখেন মানে শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য বেশ কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত অ্যাক্সেস, দ্বিতীয়ত আপনার রিসার্চের ব্যাপার স্যাপার আছে, এবং ধরেন ভর্তি প্রক্রিয়া, শিক্ষক নিয়োগ। এখন বুয়েটের যে জিনিসটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের আগে ছিল, যে বুয়েটে প্রশ্ন ফাঁস হইতো বা বুয়েটে এরকম অনেক ধরনের দুর্নীতি হতো যেটা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করে, মানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে আসলে বুয়েটের কয়টা লাভ হয়েছে আপনারা এই জিনিসটা একটু পয়েন্ট আউট করে দিবেন আমাদেরকে। আর রিসার্চের যে কথা বললাম যে শিক্ষার বিকাশ আমরা মেজার করবো কি দিয়ে? আমরা পরিমাপ করবো রিসার্চ আউটপুট দিয়ে। কিন্তু যখন ছাত্র রাজনীতি থাকবে না, যখন কোনো আপনার দলীয় সংগঠন প্রেশার দেওয়ার মতো থাকবে না, তখন আপনাকে রিসার্চের ফান্ড কে দিবে, কেন দিবে? একই সাথে আপনার এই ধরনের যে সকল মৌলিক চাহিদা রয়েছে শিক্ষার বিকাশের জন্য, আপনারা নিজেরাই যেগুলো বলেছেন যে অ্যাক্সেস, ইনফ্রাস্ট্রাকচার, থাকার জায়গা, এই সকল নিশ্চিত করার জন্য আপনার ওই লড়াইটা করতেই হয়, আপনার দিন শেষে আপনার ওই কামড়াকামড়িটা করতে হয়। এই জায়গা থেকে আমরা বলতে চাই যে আপনারা এইভাবে ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ করে দেন, ছাত্র রাজনীতি আপনার তখন হয়তো ছাত্রলীগ ছাত্র দল থাকবে না, কিন্তু তারা যেই কাজটা করতো সেই কাজই আপনার জেলা সংগঠন করবে, সেই কাজটি আপনার ডিবেটিং ক্লাব করবে, আমরা দেখেছি। আর আমাদের দ্বিতীয় বক্তা একটা কথা বলে গিয়েছিলেন, সেটা কিছু না বললেই নয়। সেটি হচ্ছে তিনি বললেন যে এই যে বিশ্ববিদ্যালয়ের সেশন জজ, বিভিন্ন ভর্তি প্রক্রিয়া, এইসব যে জালিয়াতি হয়, বিভিন্ন অনিয়ম হয়, এসবের বিরুদ্ধে নাকি কোনো ছাত্র সংগঠন প্রতিবাদ করে না। 5 তারিখের পর তো আমি দেখলাম মানে যেই সংগঠন আজীবন কোনোদিন করে নাই তাদের প্রতিবাদ, সেই সংগঠনের ভর্তি ফি বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ করছে। অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তীতে আমাদের আরো একটা পজিটিভ দিক এসেছে যে ছাত্ররা রাজনীতি করতে চায়, ছাত্ররা রাজনৈতিক ভাবে অন্তর্ভুক্ত থাকতে চায়। তো সেই জায়গা থেকে আপনি যদি তাদেরকে দল করার অধিকার কেড়ে নেন, কোন সাংগঠনিক রাজনীতি করার অধিকার কেড়ে নেন, তাহলে আসলে মানে শিক্ষার যে বিকাশ সেটা আপনারা নিশ্চিত করতে পারবেন না। ধন্যবাদ। যখন ওনারা বারবার বলে যাচ্ছেন, তখন আপনি যখন বলছেন যে ছাত্র রাজনীতিকে নিয়ন্ত্রণ করবেন, তাদের কিভাবে হবে কিনা, তারা খারাপ কিছু করলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেই মডেলটা দেখানো আপনার উপর একটা দায় বলতে যায়। যখন আপনি বলেন যে আমি নিয়ন্ত্রণ করবেন এমন একটা রাজনৈতিক অবস্থায় বাংলাদেশের মতো দেশে, যেখানে একদম শুরু থেকে ছাত্র রাজনীতিকে ব্যবহার করা হয়, ছাত্রদেরকে রীতিমতো ব্যবহার করা হয় রাজনৈতিক স্বার্থে। এখন চিন্তা করে ছাত্র রাজনীতি কি ইউএসএতে হয় না? হয়। তাদের ইউনিয়ন ভিত্তিক রাজনীতিটা হয়, কিন্তু কি জন্যে হয়? ছাত্রদের জন্য। শিক্ষকরাও সেখানে রাজনীতি করেন, কেন করেন? শিক্ষকদের জন্য, ওনাদের অধিকার আদায়ের জন্য। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করতে যান, এই যে রাজনীতিটা, সেটা কখনো কারো স্বার্থে করা সম্ভব হয় না। একটা ছাত্র কখনো নিজের স্বার্থে, আজ পর্যন্ত দেখবেন না গত 15 বছরে ছাত্রলীগ বা ওই দলটা কখনো ছাত্রদের অধিকার নিয়ে, আজকে আমাদের সেশন জট চলছে কিংবা ওই একটা ইনস্টিটিউট বন্ধ হয়ে যাচ্ছে, এ ধরনের বিষয় নিয়ে আজকে একটা শিক্ষক একটা ছাত্রী ছিল তাদের জায়গাতে উঠে আসছে, সেটা 2019-এর ঘটনা। এই জিনিসগুলো নিয়ে আপনি ছাত্রলীগকে কিংবা ছাত্র ওই ধরনের রাজনৈতিক সংগঠনকে কখনো কাজ করতে বা এগিয়ে আসতে দেখবেন না। সেখানে এগিয়ে আসলে কাজ ছাত্রদের নিয়ে কাজ করার সংগঠনগুলো, বিতর্ক সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলো আপনি সাথে দেখেন। এই কিছুদিন আগে যে আন্দোলন হলো, এই মূলত নেতৃত্বে দিয়েছে পৌড়ে দাঁড়িয়ে ওইখানকার সাংস্কৃতিক সংগঠন দিল, এসইউডিএস, তাদের মতো বিতর্কিক সংগঠনগুলো, তাই না? তার মানে আমার ছাত্র রাজনীতি ওইখানে যদি আমরা আলাদা করে দেখি, ধরেন আমি ধরলাম যে ওইখানে ছাত্র রাজনীতি নাই, তার মানে কি আমার অধিকার নিয়ে কথা বলা বন্ধ হয়ে গেছে? ওইখানকার ছাত্ররা তাদের কি এমন ক্ষতি হয়ে গেল ছাত্র রাজনীতি না থাকায়? এই জিনিসটা তাদের একটা দায়বদ্ধতায় আমাকে দেখানো, সেটা তারা দেখাতে পারেন না, কিংবা তারা এটাও দেখাতে পারেন না ছাত্র রাজনীতি বা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না থাকলে শিক্ষার্থীদের শিক্ষার বিকাশে কোনো বাধা হবে কিনা। কারণ আমাদের মূল পয়েন্ট হলো শিক্ষার বিকাশ। এখন চিন্তা করেন শিক্ষার বিকাশকে নিয়ে আমাদের কথাগুলো চিন্তা করেন। আজকে যখন আমাদের ক্যাম্পাসে একটা ঝামেলা হবে, এই লীগ ভার্সেস দল বলেন কিংবা যে কোনো কারণে রাজনীতির কারণে যখন ঝামেলা হয়,
আমার কোনো এখানে দায় নাই, কিন্তু আমাকে ক্লাসে না গিয়ে নিজের নিরাপত্তা সংকটে ভুগতে হয়, যেটা কোন জিনিসটাকে বাধাগ্রস্ত করে, আমার স্টাডিকে, আমার একাডেমিক ফোকাসকে হ্যাম্পার করে। আপনি দেখেন রুয়েটে কেন এত ভালো ভালো টিচার যায়, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে শিক্ষকদের মধ্যে অনেক পরিমাণে দলীয়করণ কেন হয়? কারণ তাদের নিয়োগে ওই দলীয়করণটা চলে আসে, কারণ ওই শিক্ষকদের রাজনীতির কারণে। যেটা কারণে আপনি কিছুদিন আগে স্লোগানের যে রাজনীতিরা দেখবেন, তার এগেনস্টে কতগুলো শিক্ষককে দলীয় কারণে, আমার নিজের বিভাগে দলীয় কারণে উনি নিয়োগ দিয়ে বসে আছেন। কিন্তু চিন্তা করেন সেখানে রুয়েটে কি হচ্ছে? রুয়েটে অনেক জায়গায় শিবিরের ট্যাগ থাকার কারণে আমাদের ডিপার্টমেন্টের যে টপ করেছে সেই ছাত্ররা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছিল না, প্রাইভেটে অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অথবা বাইরে গিয়ে তাদেরকে পড়াশোনা করতে হয় বা শিক্ষকতা করতে হয়, কারণ আমাদের এখানে দলীয়ভাবে নিয়োগ হয়। তো এই যে জিনিসগুলো, এটা তিন জিনিসটাকে সবার আগে ক্ষতিগ্রস্ত করে আপনার রিসার্চকে, আপনার মেধাবী শিক্ষক আশাটাকে। যখন আপনি মেধাবী শিক্ষককেই নিয়োগ দিতে পারবেন না দলীয় রাজনীতির কারণে, তাহলে আপনার ভালো শিক্ষক বা ভালো শিক্ষকতা কোথা থেকে আসবে? যদি ভালো শিক্ষকতা না হয়, তাহলে আমাদের ছাত্রদেরকে গবেষণার দিকে ধাবিত করবে কারা? যদি শিক্ষকরাই রাজনীতির কারণে আজকে ওই ছাত্রকে, ও তো অন্য দল করে তাকে কম নাম্বার দেন, এই যে শিক্ষকদের মধ্যে আপনি দলীয় কর্মের কারণে ছাত্রদের সাথে একটা জিনিস দেখতে পারেন। আপনি 2014-তে দেখতে পারেন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট রাজশাহী ইউনিভার্সিটিতে, সেখানে একটা ছাত্র সে টানা 2 বার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে টপ করেছিল, কিন্তু ছাত্র লীগরা নিজেরা মাঠে নেমে আন্দোলন করে ওই লোকটাকে জেলে পড়ে 6 মাস জেলের ভাত খাওয়ায়। সেই লোকটা আজ পর্যন্ত ডিগ্রি পায় না। এই রিসেন্ট একটা সিন্ডিকেট সভায় লোকটাকে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। এই যে ডমিনেন্স গুলা আপনার মেজরিটি ছাত্র দলগুলা বা সংগঠনগুলা করে যায়, আমি মনে করি সেটা এই মেধাবী মানুষটাকে রিসার্চের দিকে, গবেষণার দিকে নিতে বাধা দেয়। আপনাদের স্টেক হোল্ডার আপনি দুইটা, ছাত্র এবং শিক্ষক। ছাত্রের কি করা উচিত? চাকরি, ওকে, আপনি ওইটার জন্য ফোকাস করতে গেলে আপনার ওই দলীয় ট্যাগ থাকলে আপনি সেখানে ভালো চাকরি পাচ্ছেন না। আপনি যদি চাকরির জন্য পড়তে না, আপনাকে পড়তে তো হবে, আন্দোলন করে রাস্তায় পড়ে থাকতে তো হবে না, এবং সেই রাস্তায় পড়বেন, ঠিক আছে, আপনি নিজের অধিকারের জন্য করেন, সেটা না করে আপনি করছেন কি একটা সেন্ট্রাল দলের অধিকার আদায় করার জন্য রাস্তায় পড়ে থাকেন। আমাদের বিতর্কের জায়গাটা এইখানে, যখন এটা আপনি করেন, আপনার শিক্ষার যে অগ্রগতি, আপনি চাকরি থেকে নিজেকে স্কিলফুল করবেন, আপনি গবেষণা করবেন, সেটা আপনি ফোকাস দিতে পারবেন। এখন চিন্তা করেন যারা অ্যাপলিস্ট, যারা পলিটিক্সের শেষ করছে, সেই মানুষগুলো কিন্তু এই সুযোগটা পায় না, কারণ অন্যরা রাজনীতি করে আমার নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে, যেটা কারণে আমি ভয় পাই ক্যাম্পাসে যেতে, ভয় পাই নিজের ওপিনিয়নটা রাখতে, ভয় পাই নিজের দাবিটা রাখতে, যেটার কারণে আমাদের রাজনৈতিক জায়গাটা ক্ষুণ্ণ হয়, আমাদের অধিকার ক্ষুণ্ণ হয় এবং আমাদের মেধার বিকাশটা ক্ষুণ্ণ হয়। ধন্যবাদ। কথাবার্তা খুবই হাস্যকর। প্রথম কথা হচ্ছে 15 বছর শেখ হাসিনা সরকার ছিল, স্বৈরাচার ছিল, এই জন্য ছাত্র রাজনীতি খারাপ, এটা কোনো ভালো যুক্তি হতে পারে না। আড্ডা হত্যাকাণ্ড দলীয় ছাত্র রাজনীতির রেজাল্ট না, একটা অপর্যন্ত অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী সরকারের রেজাল্ট। কাজে গত 15 বছরে যা কিছু ঘটেছে সবকিছুকে যদি ছাত্র রাজনীতির উপর চাপাই দেওয়া হয়, তাহলে আসলে ছাত্র রাজনীতি নিয়ে এখানে কোনো রকম যৌক্তিক আলোচনা করা সম্ভব না। তারা আড্ডা হত্যাকাণ্ডের কথা বলতে পারে, আমরা তোফাজ্জল হত্যাকাণ্ডের কথা বলতে পারি, এটা কোনো সমাধান না। তারা বলতে পারেন এমন কিছু ইনসিডেন্টের কথা যেগুলো দলীয় রাজনীতির অবস্থান কালে ঘটেছে, আমরা এমন কিছু ইনসিডেন্টের কথা বলতে পারি যেগুলো দলীয় ছাত্র রাজনীতি অনুপস্থিতির সময় ঘটেছে। কাজে এইটা কোনোভাবে তাদের বিতর্ক জিতায় না। তারা আরো একটা জিনিস যেটা দিয়ে বারবার করে ইচ্ছা করে মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে সম্ভবত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তারা কেন দেখেন, এটা কি দল নাকি দল না? আমরা যদি 6 জন মানুষ মিলে সিদ্ধান্ত নিই আমরা কালকে থেকে একসাথে রাজনীতি করবো, তাহলে এইটাও একটা দল, তাহলে এই দলীয়তার পক্ষে ওনারা আছেন কি? কারণ যদি এটা বিরুদ্ধে ওনারা থাকে, তাহলে ওনাদের ব্যাখ্যা করতে হবে কেন ইন্ডিভিজুয়াল হিসেবে দাবি করা আদায় করা যথেষ্ট পরিমাণে মানে গ্রহণযোগ্য। মানে আমাদেরকে কালেক্টিভ হিসাবে কখনো ইউজ করতে হয় না, কালেক্টিভ হিসেবে আমাদেরকে কখনো কোনো দাবি দেওয়া আদায় করতে না হয় না। কিন্তু ওনাদের অবস্থান যদি এটা হয়, যেটা ধরে নিচ্ছি বিতর্কের সাথে, সেটা হচ্ছে ওনাদের অবস্থানটা হচ্ছে যে আমরা মেজর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না, দল বানাতে পারি কিন্তু দলের কোনো মাদার পার্টি থাকবে না। এইটাও এটা খুবই হাস্যকর। কারণ আপনি পৃথিবীতে যত দল বানিয়েছেন সেই দলগুলো পরবর্তীতে একটা রাজনৈতিক সংগঠন ফর্ম করেছে। রাজনীতি মানে আইডিওলজি, আইডিওলজি মানে কোনো জিনিসকে হোলিস্টিক ভাবে দেখার চেষ্টা। অবশ্যই আপনার রাজনীতি যখনই বিকশিত হবে তখন সেটা ছাত্র রাজনীতি থেকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নাগরিক কমিটি হবে, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে একটা গণ অধিকার পরিষদ হবে। এটা খুবই স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে আপনার এখানে ক্রাইসিসটা, আপনার এখানে ক্রাইসিসটা হচ্ছে একটা ছাত্র সংগঠন একটা প্রশাসনের ভূমিকায় চলে যাবে, অর্থাৎ সে তার জায়গা থেকে তার যতটুকু এখতিয়ার, সেই এখতিয়ারের অনেক বাইরে সে কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নগদের সঙ্গে মিলে কাজ করে আপনার ফান্ডিং নিয়ে আসে, যেটা ছাত্র সংগঠনের কাজ না, ছাত্র রাজনীতির কাজ না।
সেটিকে আপনি এখন কিভাবে দমন করবেন? এর একটা মডেল হতে পারে তাদের মডেল, যেই মডেলের সাথে আসলে আমাদের ঝামেলাটা কোথায়? দেখেন, নিয়োগ নিয়োগ তাদের পৃথিবীতে তো কোন নিয়োগটা দলীয় কারণে হয় না এটা আমরা জানতেই পারবো না। আমাদের পৃথিবীতে আপনি তো জানেন যে এই লোকটা অমুক দলের লোক, সে অমুক দলের লোক হওয়ার কারণে অমুককে নিচ্ছে না, কিন্তু তাদের পৃথিবীতে প্রতিটা জিনিস হয়, কিন্তু কোনো জিনিসটাই জবাব কিন্তু থাকবে না। এটা সম্ভব না। কাজে এই দলীয়তা থাকবে। প্রশ্ন হচ্ছে, আপনি কি ছাত্র রাজনীতির মুক্ততা চান নাকি ছাত্র রাজনীতির মুক্ততা চান? আজকে তাদের যে মডেল, সেই মডেল ছাত্র রাজনীতিকে যুক্ত করে দেয়। তাদের পৃথিবীতে বিভিন্ন মতাদর্শিক অবস্থানের লোকজন থাকবে, কিন্তু তারা তাদের মতাদর্শিক ভিত্তিতে ওপেনলি সংগঠন করবে না। তার ফলে তাদের কোনো দায়বদ্ধতার জায়গায় আনা যাবে না, তাদের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা মনে করি ছাত্র রাজনীতি থাকা উচিত, তার মডেলের সহায়তা দরকার এবং তার রাজনীতি দায় হওয়া দরকার। সকলকে অসংখ্য ধন্যবাদ।